হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন একটি গল্প শোনাব। গল্পটি হচ্ছে কাশিতেই মৃত্যু। গোপাল শুধু ভাঁড়ামি নয়, মাঝে মধ্যে জোস্য চর্চাও করত। ফলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক তাকে হাত দেখাতে আসত। একদিন একজন লোক তার ছেলেটিকে সঙ্গে নিয়ে গোপালের কাছে এলো হাত দেখাতে। গোপাল বেশ কিছুক্ষণ লোকটির হাত খানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিজ্ঞান ভাব নিয়ে বলল, আপনার দেখছি কাশিতে মৃত্যু হবে। গোপালের কথা শুনে বাপ বেটা উঠে পড়ল। যেহেতু জ্যোতিষী, তাই কোনো রকম বিরক্তি করল না, কিন্তু সত্যি ভাই হলো। কয়েকদিন পর লোকটি প্রচুর রকমভাবে কাশতে রক্ত বমিতে মারা গেল। যথাসময়ে শ্রদ্ধেয় হয়ে গেল। ছেলেটি একদিন গোপালের কাছে এসে বলল, আপনি বলেছিলেন বাবা কাশিতে মারা যাবেন, কিন্তু শেষ পর্যন্ত কেশে মারা গেলেন। গোপাল তার কথায় প্রত্যুত্তর বললেন, আমি ঠিক বলেছি খোকা। বৈধ নির্বাচন। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন চিকিৎসালয়ে স্থাপন করছেন। তার জন্য একজন উপযুক্ত বৈদ্য চার। মহারাজ গোপালের উদ্যোগের উপর বৈশ্য নির্বাচনের ভার দিলেন। পরদিন রাজসভার দলে দলে বৈশিষ্ট্যরা এলো। গোপাল তাদের বলল, দেখুন, এখন উপযুক্ত বৈদ্য পাওয়া খুবই দুরূহ ব্যাপার। কমপক্ষে 100 রোগী না মারলে উপযুক্ত বৈদ্য হওয়া যায় না। আপনারা এক এক করে বলুন, কে কত রোগী মেরেছেন। এই কথা শুনে প্রত্যেকে বেশ উৎসাহিত হয়ে বলতে লাগলো, আমি 1000 রোগী চিকিৎসা করেছি, তার মধ্যে 400 রোগী মারা গেছে। আমি এ পর্যন্ত প্রায় 600 রোগী মেরেছি। আমারও মারার ইচ্ছা আছে। আমি এখনো পর্যন্ত 500 রোগী মেরেছি। মাত্র 2 জন বাদে বাকি সবাই মারছে। তারপর আমিও সবচেয়ে উপযুক্ত বৈদ্য একজন বৃদ্ধ বৈদ্য কিছু না বলে চুপচাপ রাজসভা ত্যাগ করে চলে যাচ্ছিল। গোপাল তাকে ডেকে বলল, আপনি কিছু না বলে চলে যেতে যাচ্ছেন। বৈদ্যটি বলল, এখানে বৈদ্য নির্বাচিত হবার মতো ক্ষমতা আমার নেই। আমি এ পর্যন্ত প্রায় 700 রোগী দেখেছি, তার মতো মরেছে খুব বড় জোর 50 জন। বুড়ো বৈদ্যর কথা শুনে গোপাল তাকে বৈদ্য হিসেবে নিযুক্ত করল। মহারাজ গোপালের বৈদ্য নির্বাচিত উদ্যোগীতে খুবই খুশি হলেন। গোপালের সত্যতা। গোপালের এক বন্ধুর বাবা বর্ষার আঘাতে হঠাৎ মারা গেলেন। বন্ধুটি একমাত্র ভাই খুব কান্নাকাটি করল। অবশেষে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা হলো। শ্রাদ্ধের দিন গোপালকে নেমন্তন্ন করা হলো। গোপাল যথাসময়ে হাজির। সঙ্গে সাক্ষাৎ হাতে বলল, তোমার বাবার চোখে নাকি বল্লমের
খোঁচা লেগেছিল? বন্ধুটি বললেন, ঠিক চোখে লাগেনি, চোখের একটু কাছেই অর্থাৎ কানের পাশে আঘাতটা লেগেছিল। গোপাল বন্ধুকে সান্ত্বনা দিয়ে বললে, খুব ভাগ্য তোমার বাবা, সামান্যর জন্য চোখটি বেঁচে গেছে। চোখ যাওয়া মানে সব কিছু যাওয়া, কেননা চোখই রত্ন ভাই, তুমি দুঃখ করো না, ভগবান তোমার বাবার চোখটি বাঁচিয়ে দিয়েছেন। বাছা, প্রথম বউয়ের সঙ্গে গোপালের ঠিক খাপ খেত না। আসলে গোপাল যেমন রসিক মানুষ, তেমনই বিদ্যমান বুদ্ধিমান। খুব সহজে তাকে জব্দ করা বা বোকা বানানোর লোক কৃষ্ণনগরে নেই বললেই চলে। কিন্তু তার বউটা ভীষণ বোকা, কথাবার্তা কেমন যেন ন্যাকা ন্যাকা আর বোকাচোরা ভাব। সুতরাং বউয়ের সঙ্গে কেউ কথা বলে সেটা বুঝুক। গোপাল কোনোদিন সেটা চাইত না। বাড়িতে লোকজন এলে বড়জোর এক হাত ঘোমটা টেনে 10 হাত দূরে থেকে বসার জায়গাটা সে দিত। কাছে গিয়ে কথা বলার অধিকার তার ছিল না, অর্থাৎ স্বামীর বারণ ছিল। আসলে কথাই বলে, সৎ স্বর্গে সহবাস আর অসৎ স্বর্গে নরকে বাস। গোপালের মতো বুদ্ধিমান জ্ঞানীমতওয়ালা স্বামীর সঙ্গে উঠতে বসতে, নড়তে চড়তে, এটা ওটা বলতে বলতে বউ ভেতরে ভেতরে বেশ ঝাঁকু হয়ে গেছে। গোপাল এই খবর জানত না। মনে মনে সে স্বামীর উপরে না হোক, তার কাছাকাছি বা সমকক্ষ হবার প্রতিযোগিতা চালিয়ে গোপালের অজান্তেই। একদিন গোপালের স্ত্রী জলের ঘাটে নেমে ডুব মারতে যাবে, এমন সময় দেখল একজন বরযাত্রী যাচ্ছে। ভিড়ে কাপড়ের পাড়ে উঠে এসে সে দেখতে লাগলো, কিন্তু এগুলো লোকের মাঝে কে যে বর বুঝতে পারছে না। কাছাকাছি আবারও অনেক মেয়ে ছেলে এসে বর দেখার জন্য খুব করছে। আসলে মেয়ে লোকের বৈশিষ্ট্য এই। অপূর্ণ গোপালের স্ত্রী বরযাত্রীদের উদ্দেশ্যে বলে উঠল, তোমাদের বর কোনটি? কারণ মাথায় তো টোপর দেখছি নে। কথাটি কানে যেতেই একটি যুবক রসিকতা সুরে জবাব দিল, বর খুঁজছো? এর মধ্য থেকে বেছে নাও না। গোপালের স্ত্রী কোমর বেঁধে তৈরি ছিল, সঙ্গে সঙ্গে উঠে বসে দাঁড়ালো। হাসালে, দেখছি তোমাদের মধ্য থেকে আর কাকে বেছে নেব? তোমরা সকলেই দেখছি বাছা। যুবকটি বাছা কথাটি খুঁজে নেওয়ার অর্থ বলেছিল, কিন্তু গোপালের স্ত্রী তাও এক ধাপ উপরে। হঠাৎ বাছা বলতে সে বুঝিয়ে দিল বরযাত্রী সকলের কোলের বাচ্চা ছেলের মতো। ব্যাপারটা বুঝতেই যুবকটির কথা না বলে লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। গোপালের পিঠে খাওয়া। গোপালের স্ত্রী আজ নানা রকম পিঠে এবং পায়েস তৈরি করেছে। গোপালের বাড়ি থেকে বেরোতেই নেই, তবুও ভিড় দিতে গেল। ভাবল মহারাজকে কিছু একটা ওজর দেখিয়ে বাড়ি চলে আসতে হবে। গোপাল রাজসভায় এসে মহারাজকে বলল, মহারাজ, আজ আমার শরীরটা ভীষণ খারাপ।
ভোর থেকে প্রচুর পেট ব্যথা হচ্ছে। গিন্নির বারণ সত্ত্বেও ব্যাপারটা আপনাকে বলতে এলাম। আমাকে আজ ছুটি দিন। মহারাজ বলতেই ভাবছিল আজ তোমাকে নিয়ে নদীর দিকে একটু বেড়াতে যাব। পেটের ব্যথা বলছো যখন, আমি তো আর না বলতে পারি না, সুতরাং তুমি বাড়ি চলে যাও। গোপাল চলে গেল। মহারাজের মুখে ব্যাপারটা শুনে গোপালের এক হিংস্র প্রতিবেশী মহারাজকে বললেন, মহারাজ, গোপালের আদৌ পেট ব্যথা হয়নি, ওটা যে ওর ধাপ্পা, তাই বোঝেননি। বাড়িতে ওর স্ত্রী আজ পিঠে পায়েস বানিয়েছে, সেই লোভে আপনাকে ধাপ্পা দিয়ে ছুটি নিয়ে গেল, বুঝলেন? শুনে মহারাজের মেজাজ গরম হয়ে গেল। তাই সঙ্গে সঙ্গে ঠান্ডা। মহারাজ সঙ্গে সঙ্গে ব্যাপারটা সরজমিনে তদন্ত করার জন্য দুজন সঙ্গী দিয়ে ছদ্মবেশে বেরিয়ে পড়লেন গোপালের বাড়িতে। গোপাল সচ্চাবন্দি কি মিথ্যাবন্দি, আজ সেটা প্রমাণিত হবে। গোপাল তখন বারান্দায় ঘড়িতে যে বসে দিব্য পিঠে খেয়ে চলছে। সামনে গামছা ভর্তি নানা রকম পিঠে পুলি। মহারাজের কাছ থেকে এসে ছদ্মবেশে খুলে বললেন, কি হে চন্দ্রগোপাল, খুব তো পেট ব্যথার অজুহাত দেখিয়ে ছুটি নিয়ে বাড়ি চলে এলে, এখন দেখছি দিব্যি পিঠে খাচ্ছ, ব্যাপারটা কেমন হলো? গোপাল মহারাজের কথায় লেশমাত্র ঘাড়বে গেল না, বরং রসিকতার সঙ্গে বলল, মহারাজ, আমার পেটের একটা বিশিষ্ট আছে, যতই পেট ব্যথা আর তামাশা করুক না কেন, পিঠে খেলে সব ভালো হয়ে যায়। এখন আমি পিঠে খাচ্ছি, তার মানে দিব্যি সুস্থ আছি। মহারাজের রাগ হয়ে গেল। সঙ্গীরাও গোপালের কথায় হেসে গড়াগড়ি খেলেন। চোর কর্তা দৈলত। গভীর নিশীথ রাত, চারদিকে নিস্তব্ধ নিথর। সমগ্র পৃথিবী কিরকম বিপদায় হারিয়ে যাচ্ছে। কোথাও একটা ঝিঝি পোকারও সারা শব্দ নেই। জোনাকি পোকারা ক্লান্তির ভারে পাতার আড়ালে নিদ্রার কোলে ঢলে পড়েছে অনেক আগেই। গরমের দিন ঘরের ভেতরে মেঝের ঘুমিয়ে আছে গোপাল ও তার স্ত্রী। হঠাৎ শব্দ হলো, খুব খুব খুব। গোপাল উৎকট হলো, অন্তরে স্ত্রীর গায়ে ধাক্কা দিল, দিয়ে জড়িয়ে জাগিয়ে তুলতেই উত্তর দিকের দেওয়ালে শীত কেটে ঘরে ঢুকছে চোর। গোপাল ও তার স্ত্রীর চারদিকে ধর ধর যেন ফিস ফিস করে যুক্তি করছে। হঠাৎ পেছনে হৈ হৈ শব্দ। চোর ফেলতেই গোপাল দেখল একদল ডাকাত। বেচারা চোর ভীষণ বিপদে পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে কোনো পথ না পেয়ে লাফ দিয়ে উঠল ঘরের চালে। গোপাল ব্যাপারটা লক্ষ্য করল। তাড়াতাড়ি টাকা পয়সা গয়নাগাটি পুটলিতে বেঁধে নিয়ে ছিপ দিয়ে বাইরে গেল। যাওয়ার আগে স্ত্রীকে শিখিয়ে দিল, তুমি গোপালের স্ত্রীর দরজা খোলার আগে দরজা ভেঙে গেল। এমনকি ডাকাতের দল হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে পড়ল। গোপালের স্ত্রী মাথায় হাত দিয়ে
করে কান্না শুরু করে দিল। গোপালকে না দেখে